এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আরও একটা শিখন অক্ষমতা নিয়ে আমি চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম মেন 3টে শিখন অক্ষমতা, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া আর ডিসক্যালকুলিয়া নিয়ে তোমাদেরকে 3টে ক্লাস পরপর দিয়ে দেবো। তো এটা কিন্তু লাস্ট। তো তোমরা যারা দেখছো তারা কিন্তু বুঝতেই পারছো কত সুন্দর কোয়ালিটি মেনটেন করে এখানে কিন্তু ক্লাস নেওয়া হচ্ছে। বিশেষ করে প্রাইমারি, আপার প্রাইমারি, সিটেট এসবগুলোর প্রিপারেশানের জন্য এখানে কিন্তু তোমরা অবশ্যই হেল্প পাবে। তো যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশান অল করে রাখো। এখানে কিন্তু পেডাগোগির সঙ্গে সঙ্গে সায়েন্সের ক্লাসগুলো এক ম্যাডাম করা হচ্ছেন, আমি সাবজেক্ট ওয়াইজ পেডাগোগিগুলো করিয়ে দেবো, সঙ্গে ম্যাথের ক্লাসগুলোও কিন্তু করানো হচ্ছে। তো যারা আসছো তারা সাবস্ক্রাইবটা করো, তোমাদের কিন্তু অবশ্যই হেল্প হবে, ঠিক আছে? আর যারা প্রিপারেশানটা খুব সঠিকভাবে নিতে চাও তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা আমি বলে দিতে পারি অতুলনীয়, এটুকু আমি জোর গলায় বলতে পারি। তো দেখতে থাকো। তো দেখো, ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়ার পরে আর একটা শিখন অক্ষমতা ডিসক্যালকুলিয়া। এখানে কিন্তু এই নামটা দেখেই কিন্তু অনেকটা বোঝা যায় যে ব্যাপারটা কী বলতে চেয়েছে। ক্যালকুলেশান থেকে এসছে, ঠিক আছে? তো ক্যালকুলেশান কোথায় ব্যবহার করা হয়? গণিতের ক্ষেত্রে বা অঙ্কের ক্ষেত্রে, তাই তো, ম্যাথের ক্ষেত্রে। তো এই ম্যাথের কোনো ক্যালকুলেশান বা কোনো সংখ্যা চিনতে না পারা, ঠিক জায়গায় কোনো ওই যে কি চিহ্নগুলো, ম্যাথের যে চিহ্নগুলো সেগুলোকে ব্যবহার করতে না পারা, ঠিকঠাক করে যোগ বিয়োগ না করতে পারা, মানে ম্যাথ সম্পর্কিত যে কোনো সমস্যা যদি দেখা দেয় কোনো বাচ্চার ক্ষেত্রে বারবার চেষ্টা করার পরেও, তাহলে সেটাকে বলা হবে, সেই যে শেখানো অক্ষমতা তাকে বলা হবে ডিসক্যালকুলিয়া। বোঝা গেল? তো এখানে দেখো সেই সংজ্ঞাটা দেওয়া আছে। ডিসক্যালকুলিয়া হলো এমন একটি নির্দিষ্ট শিখন অসুবিধা বা অক্ষমতা যেখানে শিশুর সংখ্যা বোঝা, গণিতের ধারণা শেখা, যোগ বিয়োগ করা, গণনার দক্ষতা গড়ে ওঠে না, যদিও শিশুর বুদ্ধিমত্তা স্বাভাবিক থাকে। এটুকু কিন্তু 3টে যে অক্ষমতা পড়ার সময় আমরা কিন্তু দেখেছি যে এই যে অক্ষমতাগুলোর ক্ষেত্রে শিশুর বুদ্ধিমত্তা কিন্তু নিম্ন লেভেলের হবে এমন কিছু না। স্বাভাবিক যে বুদ্ধিমত্তা যুক্ত যে শিশুগুলো আছে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দিতে পারে, ঠিক আছে? তো দেখো এখানে ক্লাসগুলো, এখানে না শুধু আমি প্রত্যেকটা ক্লাস কিন্তু বাইলিঙ্গুয়াল রাখার চেষ্টা করেছি যাতে তোমরা সেন্ট্রালে এক্সামগুলো দিতে পারো। ক্লাসটা আমি ইংলিশে করাচ্ছি, বাংলাতেই করাচ্ছি, তোমরা ইংলিশেরটা তোমরা দেখে নিতে পারো যদি কেউ সিটেট দিতে চাও বা আদার স্টেটে যে এক্সামগুলো হচ্ছে সেগুলো দিতে চাও, ঝাড়খণ্ড, বিহার, ঠিক আছে? তো এরপরে যেটা হচ্ছে দেখো আছে ব্যাপারটা কি, প্রধান বৈশিষ্ট্যসমূহ, মানে এই যে ডিসক্যালকুলিয়ার যুক্ত যে শিশুগুলো তাদের কি বৈশিষ্ট্য থাকতে পারে, তো দেখা যাক। প্রথম বলছে সংখ্যা চিনতে অসুবিধা, মানে এদেরকে যতই শেখানো হোক না কেন এরা সংখ্যা সেই ভুলে যায় বা চিনতে পারে না। পরিমাণ বোঝার সমস্যা, ঠিক আছে, কোনো সংখ্যা বা কোনো কিছুর পরিমাণ সে বুঝতে পারে না। যোগ বিয়োগ গুণ ভাগের সমস্যা হয়, প্রচুর শেখানোর পরেও এগুলোকে তাদের সমস্যা হবে। গণিতের চিহ্নের বিভ্রান্তি, ঠিক আছে, গুণ ভাগ বিয়োগ এই যে চিহ্নগুলো আছে এই চিহ্নের কিন্তু তার বিভ্রান্তি হতে পারে। সংখ্যাবোধ দুর্বল, তার সংখ্যাবোধগুলো তেমনভাবে গড়ে ওঠে না। সময় ও টাকা বুঝতে সমস্যা, ঠিক আছে, সময় টাকা এগুলো কিন্তু সবসময় কি সংখ্যার মধ্যে পড়ে, যদি সংখ্যা বুঝতে তার সমস্যা হয় তাহলে এগুলো বুঝতে সমস্যা হবে, ঠিক আছে? এবার বলছে টাইপস অফ ডিসক্যালকুলিয়া। দেখো এত সুন্দর বা এত ডিটেলসের নোট কিন্তু তোমরা তেমনভাবে পাবে না। এখানে যদি তোমরা ফলো করো বা এখান থেকে তোমরা পড়াশোনাটা করো, তোমাদের প্রিপারেশান কিন্তু 100% খুব সুন্দর হয়ে যাবে। তোমরা এখান থেকে প্রিপারেশানটা নিয়ে যাও, পেডাগোগি, সায়েন্স, ম্যাথ, দেখবে তোমরা পরীক্ষায় মোটামুটি তোমরা ভালো ক্লাস করে যাও আর
প্রতিনিয়ত ক্লাস করো, তো তোমাদের পরীক্ষায় গিয়ে দেখবে তোমরা মোটামুটি সবই অ্যান্সার করে আসতে পারছো, কোনো সমস্যা নেই তোমাদের। কারণ আমি এখানে চাইছি না যে তোমাদের যে একটা জিনিস যে ডিসগ্রাফিয়া দেখবে তুমি অন্য জায়গায় পড়তে যাবে বা কিছু করবে, ডিসগ্রাফিয়া বা ডিসক্যালকুলিয়া বা আর ডিসলেক্সিয়া, এই তিনটে জিনিস একটা পাতার মধ্যে হয়ে গেছে ব্যাপারটা, একটা মুখস্থ করে যাওয়ার মতো। কিন্তু এখান থেকে যখন কনসেপচুয়াল বেস কোশ্চেন আসবে তখন কিন্তু তোমরা মানে অ্যান্সারটা করতে গেলে তোমাদের সমস্যা হয়ে যাবে। তো আমি চাইছি যে তোমরা ভালো করে পড়ো, দেখো, যাতে এখান থেকে কনসেপচুয়াল বেস যাই কোশ্চেন দিক না কোনো ঘুরিয়ে ফিরিয়ে যাতে তোমরা সহজে অ্যান্সারটা সঠিকভাবে করে দিয়ে আসতে পারো। ঠিক আছে, তাহলে দেখা যাক। দেখো, ডিসক্যালকুলিয়ার প্রকারভেদ। প্রথম বলছে কি, প্রথম প্রকারটা বলছে ভার্বাল ডিসক্যালকুলিয়া। এটা ক্ষেত্রে কি বলছে কি, সংখ্যা বা গণিতের শব্দ মুখে বলতে সমস্যা হবে, মুখে সে বলতে পারবে না। ঠিক আছে, তো এক্সাম্পল দাও, কি বলছে, বলছে চাইল্ড কান্নট সে 7 হোয়েন শো 7, মানে যখন বাচ্চাকে 7 সংখ্যাটাকে দেখানো হচ্ছে তখন সে মুখে বলতে পারছে না যে সেটা ওটা 7, যেহেতু এই যে মুখে বলতে পারছে না সেই জন্য এটাকে বলা হচ্ছে ভার্বাল ডিসক্যালকুলিয়া। ঠিক আছে, নেক্সট প্র্যাক্টোগনস্টিক ডিসক্যালকুলিয়া। এটা কি, বাস্তব বস্তু গুনতে বা তুলনা করতে সমস্যা হয়। সেটা কি জিনিস, যদি একটা বাচ্চাকে 6টা চকলেট দিয়ে দিলে, সেই 6টা চকলেট তুমি বাচ্চাটাকে দিলে সে কিন্তু এই 6টা চকলেটটাকে ঠিকঠাক করে গুনতে পারে না। এখানে যেমন একটা এক্সাম্পল তেমন টাইপের দেওয়া আছে, বলছে চাইল্ড ক্যান নট কাউন্ট 5 অ্যাপেলস কারেক্টলি। ঠিক আছে, নেক্সট পরেরটা কি বলছে, লেক্সিক্যাল ডিসক্যালকুলিয়া, মানে সংখ্যা বা চিহ্ন পড়তে সমস্যা। ঠিক আছে, যেমন কেউ দেখাচ্ছে পড়ছে 36 বা 63 টাকায় সে 36 পড়ছে, ঠিক আছে, বা 56 টাকে সে 65 হিসেবে পড়ছে, এরকম হতে পারে। এটাকে বলবো আমরা লেক্সিক্যাল ডিসক্যালকুলিয়া। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু কোশ্চেন দিয়েই দিতে পারে। যদি কোশ্চেনটা অনেকটা কনসেপচুয়াল বেজ হয়ে যায় না, তখন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক করবে। কারণ তোমরা দেখেছো যে 2023 সালের প্রাইমারি টেটের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কোশ্চেনটা কতটা টাফ বা কতটা ঘুরিয়ে ফিরিয়ে এসেছিলো, সেখানে কিন্তু ওই সরাসরি উত্তর করতে পারিনি যেমনটা 2022 সালের কোশ্চেনটা হয়েছিল। তো এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দিল যে একটা বাচ্চা 62 লেখা আছে, সে সেটাকে 56 পড়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো, কি অক্ষমতা? যদি অপশান দিয়ে দেয় যে ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া আর ডিসলেক্সিয়া, তাহলে তুমি কিন্তু অ্যান্সার দিয়ে দিতে পারছো। কিন্তু যদি এমন কোশ্চেন করে দেয় যে একটা বাচ্চা 65 লেখাটাকে 56 লেখা পড়ছে, তাহলে এই যে ডিসক্যালকুলিয়াটা, এই ডিসক্যালকুলিয়াটা কী ধরনের ডিসক্যালকুলিয়া? তো এখানে যে যতগুলো প্রকার আছে তার থেকে 4টে তুলে দিয়ে দিল। তুমি যদি না জানো, এইগুলো না পড়ে যাও, তাহলে কিন্তু তুমি জানতে পারবে না, কোশ্চেনটা অ্যান্সার করতে পারবেন। তো সেই জন্য আমি বারবার বলছি ডিটেলস ক্লাসটা করো, আমার এখানে যেভাবে আমি করিয়ে দিচ্ছি কিছুই কিন্তু বাদ যাবে না। ঠিক আছে, নেক্সট কি বলছে, গ্রাফিক্যাল ডিসক্যালকুলিয়া। গ্রাফিক্যাল মানে কি, বারবার বলেছি আমি, হাতে কলমে। ঠিক আছে, তো সেখানে কী হবে, সংখ্যা লিখতে সমস্যা। যেমন অনেক সময় কি হবে, বাচ্চাটা 8টাকে 3 লিখতে পারে, ঠিক আছে, বা 6টাকে 9 লিখতে পারে, এরকম হতে পারে। নেক্সট কী হচ্ছে, আইডিওগনস্টিক ডিসক্যালকুলিয়া। সেটা কি হবে, এই ক্ষেত্রে কে গণিতের যে সঠিক ধারণা সে বুঝতে পারবে না। কি বলছে, অনেক সময় যদি বাচ্চাকে বলা হয় যে 9 আর 6 এটার মধ্যে কোনটা বড়, তো সে সেটা বুঝতে পারবে না, মানে তার সেই ধারণাটাই তৈরি হবে না।
এটা দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এরকম এক্সাম্পল প্রচুর হতে পারে, ঠিক আছে। অপারেশনাল ডিসক্যালকুলিয়া। অপারেশনাল ডিসক্যালকুলিয়া মানে কি, আমরা অপারেশান কখন করি, যখন ক্যালকুলেশন করি সেটাকেই আমরা অপারেশান বলি, ঠিক আছে। তা মানে গণিতে যদি কোনো ক্যালকুলেশনের সমস্যা হয় বা হিসাব করতে সমস্যা হয় তখন তাকে আমরা অপারেশনাল ডিসক্যালকুলিয়া বলবো। যেমন যদি 5 3 যোগ করে 9 বলে, যেটা 8 হওয়ার কথা সেখানে যদি 9 লিখে দেয়, বা বিয়োগ আছে 5 থেকে 3 বিয়োগ করে 2 হয় সেটাকে যদি 4 লিখে দেয়, মানে ক্যালকুলেশনে যদি ভুল করে, তাহলে এইগুলো কিন্তু গেল আমাদের মোটামুটি ক্যালকুলিয়ার যে প্রকারটা আছে বা টাইপটা আছে, ঠিক আছে। তাহলে টাইপগুলো দেখা গেল। এবার আমরা পড়ব ডিসক্যালকুলিয়ার কারণ, ডিসক্যালকুলিয়া কী কী কারণে হতে পারে। ইংলিশটা তোমরা একটু চোখ বুলিয়ে নিও, বাংলায় চলে যাই আমি। প্রথম হচ্ছে বংশগত কারণে হতে পারে। মস্তিষ্কে যদি বিকাশজনিত সমস্যা হয়, মানে মস্তিষ্কে যদি বিকাশ ঠিকঠাক না হয় তখন মস্তিষ্ক সেই মানে কী হবে, গণিতের সমস্যাগুলোকে সঠিকভাবে প্রক্রিয়াকরণ করতে পারবে না, তখন সেটা সমস্যা হতে পারে। স্নায়বিক সমস্যা হতে পারে, নার্ভের সমস্যা। স্মৃতিশক্তি যদি দুর্বল হয় তাহলে ওই সমস্যা হতে পারে। ভাষা প্রক্রিয়াজাতকরণ সমস্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। এই কারণগুলোর জন্য হতে পারে। এবার লক্ষণসমূহ কী দিকে বুঝবো আমরা যে বাচ্চাটার ডিসক্যালকুলিয়া আছে, তো সেটা দেখে নেওয়া যাক। দেখো এখানে বাংলাটা দিতে আমি ভুলে গেছি, বা এখানে কোনো মতে বাংলাটা দেওয়া হয়নি, আমি এটা মিস করে গেছি, তো এখানে ইংলিশটাই বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে কি বলছে, প্রাইমারি লেভেলে যে সিমটমগুলো দেখা যায় সেটাকে এখানে দেওয়া আছে। বলছে ডিফিকাল্টি কাউন্টিং নাম্বার, মানে কি সংখ্যা গণনায় সে সমস্যা ফেস করে, ঠিক আছে। ক্যান নট ম্যাচ নাম্বার উইথ কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটির সঙ্গে নাম্বারটাকে ম্যাচ করতে পারে না। তার মানে কি, যদি একটা বাচ্চাকে দেখা যাচ্ছে 7 আর 8 সংখ্যাটা দেওয়া হলো, আর এক জায়গায় 7টা লেবু দেওয়া হলো আর এক জায়গায় 8টা লজেন্স দেওয়া হলো। এবার এই 8টা লজেন্সের সঙ্গে মানে বলতে হবে যে সংখ্যা, এই যে লেবু 8টা লজেন্স বললাম আমি, সে 8টা লজেন্সে মানে কি এখানে 8 বসবে, তো ম্যাচ করতে বলা হয় এভাবে। তাহলে সে ম্যাচ কিন্তু ঠিকঠাক করে করতে পারবে না, কারণ তার তো সংখ্যার ধারণাটাই গড়ে ওঠেনি। ইউজেস ফিঙ্গার্স এক্সেসিভলি, ঠিক আছে, মানে হাতের আঙুলগুলোকে যদি অতিরিক্ত নড়াচড়া করে বা সঠিকভাবে দেখা যাচ্ছে সংখ্যা গণনার ক্ষেত্রে সঠিকভাবে আঙুলেরগুলো ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। এটা গেল প্রাইমারি লেভেলের যেসব বাচ্চারা আছে তাদের লক্ষণগুলো। এবার আপার প্রাইমারি লেভেলের যে বাচ্চাগুলো আছে তাদের কী কী সমস্যা দিতে পারে। ডিফিকাল্টি ইন টেবিলস মানে এখানে কিন্তু তোমাদের টেবিলসটাকে বলা হয়নি, এখানে আছে যে কোনো সংখ্যার টেবিল দেওয়া হলো বা কোনো একটা কিছু একটা মানে সংখ্যার ক্ষেত্রে ধরে নিতে পারো, কোনো একটা সংখ্যার টেবিল দিয়ে দেওয়া হলো, সেটাকে সে সঠিকভাবে মেনটেন করতে পারবে না, ঠিক আছে। কনফিউশন ইন ফ্র্যাকশান অ্যান্ড ডেসিমেলের মধ্যে সে সমস্যা ফেস করবে। আর একটা জিনিস বলে রাখি, এখানে টেবিল বলতে তোমাদেরকে যে সংখ্যাটা বোঝাচ্ছিলাম, সেই সংখ্যাটা বলতে কি আমরা দেখবে যে ছোটোবেলায় যে নামতাটা পড়েছিলাম সেই নামতাটাকে কিন্তু এখানে টেবিল বলেছি, ইংলিশে সেটাকে টেবিলই বলা হয়, ঠিক আছে। ডিফিকাল্টি সলভিং ওয়ার্ড প্রবলেম, মানে যদি কোনো কথায় কোনো সমস্যা দেওয়া হয়, কথায় লিখে কোনো সমস্যা দেওয়া হয়, তখন সেই সমস্যাটাকে সমাধান করতে কিন্তু তার মানে সমস্যা হতে পারে। তো এই গেল, আমি মোটামুটি বাংলায় তোমাদের কনভার্ট করে দিলাম ব্যাপারগুলো, তো এটা দেখে নিও তোমরা, ঠিক আছে। নেক্সট কি বলছে, শনাক্তকরণ। যাই হোক এখানে শনাক্তকরণ বানানটা একটু ভুল হয়েছে, তালবস্য হবে এটার, ঠিক আছে, দেখে নিও। এবার কিভাবে আমরা কোনো একটা বাচ্চাকে শনাক্ত করবো, বা ক্লাসে যদি কোনো ডিসক্যালকুলিয়ায় আক্রান্ত বা
ডিসক্যালকুলাযুক্ত কোনো বাচ্চা থাকে তাহলে কিভাবে তাকে দেখে বুঝবো যে সে সত্যি ডিসক্যালকুলাই আক্রান্ত হয়েছে। তাহলে দেখো সেটা কী বলা আছে, শিক্ষককে পর্যবেক্ষণ করতে হবে। শিক্ষককে পর্যবেক্ষণ করে দেখতে হবে হ্যাঁ সত্যি সেই বাচ্চাটার কোনো ক্যালকুলেশনজনিত কোনো সমস্যা হচ্ছে কি না, মানে সংখ্যা সে ঠিকঠাক করে বুঝতে পারছে কি না, সংখ্যা ধারণা করে উঠছে কি না, ক্যালকুলেশনগুলো সে ঠিকঠাক করতে পারছে কি না, টেবিলটাকে ঠিকঠাক করে মেনটেন করতে পারছে কি না, বুঝতে পারছে কি না। ঠিক আছে, মনোবৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে সেটা দেখা যেতে পারে। শিক্ষাগত মূল্যায়ন, বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে পরীক্ষার সময় সেগুলোকে লক্ষ্য করা যেতে পারে। বুদ্ধিমত্তা স্বাভাবিক না বেশি সেটাও দেখে, যদিও এখানে বুদ্ধিমত্তাটা এখানে দেওয়াটা ঠিক হয়নি, বুদ্ধিমত্তার উপরে কিন্তু ডিপেন্ড করে না, কারণ স্বাভাবিক যে বুদ্ধিমত্তা যে ছেলেমেয়েরা তাদের মধ্যে এই সমস্যাটা দেখা যেতে পারে। ঠিক আছে, নেক্সট ডিসক্যালকুলিয়া শিক্ষকের ভূমিকা। এবার শিক্ষক যখন বুঝে নিল যে এই বাচ্চাটা ডিসক্যালকুলিয়া আক্রান্ত আছে, তাহলে তা নিয়ে সে কী করতে পারে, কী মানে তার জন্য কী স্টেপ নিতে পারে। ঠিক আছে, তো কী করতে হবে তাকে, বাস্তব উপকরণ ব্যবহার করা, মানে বাস্তব থেকে এমন কিছু উপকরণ নিয়ে বাচ্চার সামনে উপস্থাপন করতে হবে যাতে সে সংখ্যার ধারণা সঠিকভাবে গড়ে ওঠে বা ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করে করতে পারে। বাস্তবের সঙ্গে দেখবে আমরা যদি সামঞ্জস্য রেখে বা উদাহরণের সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো ম্যাথকে বোঝাই বা অঙ্কটাকে করাই, তাহলে বাচ্চাদের মধ্যে কিন্তু আগ্রহ সৃষ্টি হয়, আর তখন কিন্তু সেটা সে শিখতেও ভালো পারে। ধাপে ধাপে শেখানো, যাদের সমস্যা হবে শিখতে তাদেরকে যেন কোনো সমস্যা মানে ম্যাথ বা অঙ্ক যেন ছোটো ছোটো ভাগে ভাগে ভেঙে ধাপে ধাপে শেখানো হয়। চিত্র বা চার্ট ব্যবহার করতে পারে, অতিরিক্ত সময় দিতে হবে, কারণ যেহেতু তারা শিখতে পারছে না বা তাদের সমস্যা আছে, তো তাদেরকে একটু অতিরিক্ত টাইম দিলে তারা আস্তে আস্তে শিখতে পারবে। তাদেরকে তিরস্কার না করা, শিশুটাকে উৎসাহ দেওয়া। ঠিক আছে, উৎসাহ দিতে হবে। এবার কি বলছে, শিক্ষণ কৌশল। এই যে বাচ্চাগুলো আছে এদেরকে শিক্ষা দেওয়ার জন্য কী ধরনের শিক্ষণ কৌশল আমরা ব্যবহার করতে পারি। এ কারণে দেখো বাংলাটা দিতে আমি ভুলে গেছি, অতটা খেয়াল করা হয়নি, কারণ আমি কী করি, কন্টেন্টগুলোকে নিয়ে আমার যে পিডিএফগুলো বানিয়ে দেয় তাকে দিয়ে দিই, তো সেই তৈরি করে দেয়, তারপরে গিয়ে অনেক সময় আমার আর চেক করা হয় না। তো এখানে দেখো ইংলিশে রয়েছে, আমি বাংলায় বলে দিচ্ছি, তোমাদের কোনো সমস্যা হবে না। এখানে কি বলছে, ইউজ নাম্বার লাইন, মানে সংখ্যা যখন শেখা হবে তখন জন্য নাম্বার লাইনটাকে ব্যবহার করা হয়। অ্যাক্টিভিটি বেস লার্নিং, মানে হাতে কলমে যাতে তাকে শেখানো হয়। গেমস অ্যান্ড পাজেলস, তাকে গেমস বা পাজেলের মাধ্যমে যদি শেখানো যায়। রিপিটেশন অ্যান্ড প্র্যাকটিস, যে বাচ্চারা যেহেতু শিখতে তার সমস্যা হয়, তাহলে তাকে কী করতে হবে, বারবার পড়াতে হবে আর প্র্যাকটিস করাতে হবে। মাল্টিসেন্সরি অ্যাপ্রোচ ব্যবহার করতে হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা তাদেরকে শিক্ষা দিতে পারি। তাহলে মোটামুটি ডিসক্যালকুলিয়া এখানে শেষ হলো। খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে, তোমরা মোটামুটি ক্লাস করতে থাকো। এইভাবে দেখো সিডিবির কিন্তু আমরা প্রচুর ক্লাস করেছি, কারণ এখানে আমরা সিডিবির 70% ক্লাস মোটামুটি করে ফেলেছি বলা যেতে পারে। আর যে 30% আছে সেগুলোও করানো হবে, সঙ্গে সাবজেক্ট ওয়াইজ পেডাগোগিটাও করানো হবে। ঠিক আছে, এবার আমি মোটামুটি কিছু পিডিএফ আমি তোমাদেরকে ফ্রি দিচ্ছি, যারা নিতে চাও তারা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। সেখানে কিন্তু আমি সব রকম মোটামুটি আপডেট আর এই পিডিএফগুলো দিয়ে থাকি, জয়েন হয়ে থাকতে পারো আর ক্লাস করো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে।